আপনি 1 দিন 2 দিন 3 দিন সহ্য করবেন। যখন শহীদ আবু সাঈদের আম্মু কান্নাকাটি করে, বাবা বেঁচে আছি, এখনও আমার সন্তানকে হত্যা করেছে, বিচারটা পাচ্ছি না, কিন্তু বাবা আমার সন্তানকে জারজ সন্তান বলে, বাবা আমাকে আমার সন্তান জন্ম দেওয়াটা প্রশ্নবিদ্ধ করে, এবং আমার সন্তানকে বলে নেশাখোর। বাবা এই দৃশ্য দেখার থেকে বেঁচে না থাকা অনেক ভালো। তো আসলে এইটা আমাদেরকে খুবই কষ্ট দেয়। সেই জায়গা থেকে পরবর্তী সময় খেয়াল করলাম 2026 সালে 1 জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে এই শান্তা ফারজানা লেডি কিলার নিষিদ্ধ সংগঠনের তার দলবল নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে প্রকাশ্যে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করে। একই সাথে 5ই আগস্ট জুলাই কালো দিবস পালন করে। তো এটা কতটুকু লজ্জার, তবু প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না, নিচ্ছে না, বারবার প্রশাসন প্রশ্রয় দিচ্ছে। সম্প্রতি সময়ে আপনি ঢাকার রাজপথে আহত হয়েছেন, ঘটনাটি বিস্তারিত জানতে চাই। দেখুন, জুলাই গণ অভ্যুত্থানের 2টি বছর ইতিমধ্যে অতিবাহিত হয়ে গিয়েছে। জুলাই শহীদ পরিবার এখনও তাদের সন্তানদের হত্যাকারীদের হত্যার বিচারটা পাচ্ছে না। সেই জায়গা থেকে যখন তারা সোশ্যাল মিডিয়াতে দেখে নিষিদ্ধ সংগঠনের কিছু লোকজন তারা বুইফুর সংগঠনের নামে তাদের সন্তানকে জারদ সন্তান বলছে, গালাগালি করছে, জঙ্গি বলছে, এটা তখন তাদের জন্য কষ্টের এবং বেদনাদায়ক। সেই জায়গা থেকে আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানের সৈনিক ছিলাম, যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, সেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। তার পরিপ্রেক্ষিতে আমরা খেয়াল করলাম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন নেত্রী শান্তা ফারজানা এবং তার হাজব্যান্ড মোমেন মেহেদি, তারা নিষিদ্ধ আওয়ামী লীগের সংগঠনের অর্থায়নে চলে এবং তাদের একটা রাজনৈতিক দল বা সংগঠন আছে নতুন ধারা বাংলাদেশ। কারণ হচ্ছে এটাই যে দেখেন, বর্তমান সময়ে কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে তারা কোনো কার্যক্রম চালাতে পারবে না, সেই হিসাবে তারা বিকল্প পদ্ধতি ব্যবহার করেছে। এখন সোশ্যাল মিডিয়ায় যখন দেখি যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ভাইকে বিভিন্ন রকম আখ্যা দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, শহীদ উসমান বিন হাদি ভাইকে বলছে জঙ্গি, এছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে জারজ সন্তান বলছে, এটা আমাদের খুব কষ্ট দেয়। সেই জায়গা থেকে আমরা তো প্রথমে আইনকে শ্রদ্ধা করি, সম্মান করি। রাষ্ট্র সংলাপ ফোরাম SDF-এর পক্ষ থেকে প্রাথমিক অবস্থায় শাহবাগ থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করি তাদের বিরুদ্ধে, শান্তা ফারজানা, মোমেন মেহেদি, মেহের আফরোজ শাহন, মাহিয়া মাহি সহ বেশ কয়েকজনের নামে। তারপর আমরা প্রত্যেকটা তথ্য প্রমাণ সেই সংশ্লিষ্ট অফিসারদেরকে দেই, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় নাই। এখন সরকার তো বলে জুলাইকে লালন করে, জুলাইকে ভালোবাসে। এখন আমি যদি মনে করি যে সরকার বা আমি যদি বলি জুলাইকে ভালোবাসে না বা লালন করে না, এখন আপনি বলতে পারেন কিভাবে ব্যাখ্যা দেন। এখন আমি ব্যাখ্যাটাও দিতে পারি। দেখেন, সচিবালয় থেকে শান্তা ফারজানা নিষিদ্ধ সংগঠনের যে কর্মী বা তার যে গুন্ডা পান্ডারা বা আরও যারা আছে, তাদের দূরত্ব 5 থেকে 7 কিলোমিটার, যারা নিয়মিত জুলাইকে কটাক্ষ করে, জুলাই আন্দোলনের স্টেক হোল্ডারকে কটাক্ষ করে বাজে বক্তব্য দেয়, ইসলাম বিরোধী কথা বলে, তাদেরকে সরকারের চোখে পড়ে না। সরকারের চোখে কোনটা পড়ে? যদি সরকার বিরোধে কথা বলে আমাদের বিপ্লবীরা, সেটা ঢাকার বাইরে অন্য জেলা, অন্য বিভাগীয় শহরে যদি হয়, তাহলে তাকে তাৎক্ষণিক অ্যারেস্ট করা হয়। কিন্তু যারা জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার করছে, যারা জুলাইকে বলছে জঙ্গি আন্দোলন, যারা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলছে অবৈধ জারদ সন্তান, অবৈধ প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী খুনি হাসিনা, তাদেরকে সরকার চোখে দেখে না। কারণ সরকারের একটা অংশে এখনও আওয়ামী লীগের লোকজন আছে। প্রশাসনিক লেভেলে যদি যাই, পুলিশের কি সংস্কার হয়েছে, সেখানে আওয়ামী লীগের লোকজন আছে, বিভিন্ন দপ্তরে আছে। তো সেই জায়গা থেকে পরবর্তীতে আমরা আরেকটু সময় নিয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমরা আবার অভিযোগ দায়ের করি। তো সেখানেও আমরা কোনো নিষ্পত্তি পাচ্ছিলাম না। এখন দেখেন, আপনি 1 দিন 2 দিন 3 দিন সহ্য করবেন। যখন শহীদ আবু সাঈদের আম্মু কান্নাকাটি করে, বাবা বেঁচে আছি, এখনও আমার সন্তানকে হত্যা করেছে, বিচারটা পাচ্ছি না, কিন্তু বাবা আমার সন্তানকে জারজ সন্তান বলে, বাবা আমাকে আমার সন্তান জন্ম দেওয়াটা প্রশ্নবিদ্ধ করে, এবং আমার সন্তানকে বলে নেশাখোর। বাবা এই দৃশ্য দেখার থেকে বেঁচে না থাকা অনেক ভালো।
তো আসলে এইটা আমাদেরকে খুবই কষ্ট দেয়। সেই জায়গা থেকে পরবর্তী সময় খেয়াল করলাম 2026 সালে 1 জুলাই জাতীয় প্রেস ক্লাবের সামনে এই শান্তা ফারজানা লেডি কিলার নিষিদ্ধ সংগঠনের তার দলবল নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে প্রকাশ্যে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করে। একই সাথে 5ই আগস্ট জুলাই কালো দিবস পালন করে। তো এটা কতটুকু লজ্জার, তবু প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না, নিচ্ছে না, বারবার প্রশাসন প্রশ্রয় দিচ্ছে। পরবর্তী সময়ে আমরা চিন্তা ভাবনা করলাম যে না, তাকে এবার একটু থামানো উচিত। আমাদের রাষ্ট্র সংলাপ ফোরাম HDF এর পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতৃবৃন্দকে নিয়ে পল্টন তার অফিসে চলে যায় তাকে বোঝানোর জন্য, কিন্তু প্রাথমিক অবস্থায় তার অফিসে গিয়ে তাকে আমরা পাইনি। না পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা একটা তালা কিনে তালা দিয়ে দিই তার অফিসে, বলি এটা যে সে যত কথা বলেছে জুলাই বিরোধী সে ক্ষমা চাবে প্রকাশ্যে, আমরা তার কার্যক্রম শুরু করতে দিব। আমরা তাকে যেহেতু পাইনি চলে আসছি, এটা সোশ্যাল মিডিয়ায় বলেছি, মিডিয়ার ভাইরা ছিলেন। আমরা যখন নিচে এসে চা কফি খাচ্ছিলাম তখন সে মুঠোফোনে বলতে যে আয়াস আসছিল আমাদের অফিসে হামলা করতে, তোমরা আমার ছাত্রলীগের ভাইয়েরা তোমরা আসো আমার সাথে, মানে আমার অফিসে এসো দ্রুত, তোমাদের খারাপ সময় যদি না পাই তাহলে তো হইল না। তখন আমাকে যেহেতু সে ব্যক্তিগতভাবে চিনে, আমার সহযোদ্ধা দুজনকে বললাম তুই পিছন পিছন যাও। সে কই যায় এখন আবার, সে যেহেতু মেইন রোডে ছিল, তারা পিছন পিছন গেলো, সে তার আবার অফিসে গেল, তারাও ঢুকলো, আমরাও 2-3 মিনিট পরে ঢুকলাম। প্রথমেই আমার প্রশ্ন ছিল জুলাই নিয়ে কি সমস্যা, শহীদ আবু সাইদ ভাইকে কেন জঙ্গি বলা হলো, তারেক রহমানকে কেন অবৈধ প্রধানমন্ত্রী যারা সন্ধান বলা হলো। আমি যখন প্রশ্ন করছিলাম পর্যায়ক্রমে, সে তখন তার ব্যাগ থেকে একটা স্টিক পাইপ বের করে লাঠি আমাকে আঘাত করার জন্য, এবং সে বারবার আমাকে আঘাত করার চেষ্টা করে। আমি বারবার আমার হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করি। এক পর্যায়ে সে যখন বলল যে হাদি জঙ্গি আমি জারদ, তখন আমি আর ঠিক রাখতে পারি নাই, তখন আমি আমার বাম হাত দিয়ে তার ডান গালে প্রতিহত করেছি। এবং আপনি খেয়াল করবেন যে আমি তাকে বাম হাত দিয়ে ডান গালে প্রতিহত করার পর আমি দৌড়ে নিচে নেমে যাই। আসলে আমি তাকে ফেলে ভয় পেয়ে নিচে নেমে যাই নাই। আমি আগেই বলেছিলাম, সে বলেছিল যে তোমরা আমার ছাত্রলীগের ভাই, তোমরা যদি খারাপ সময় না থাকো তাহলে কিভাবে হবে। সে নিষিদ্ধ সংগঠনের লোকজনকে বলেছিল এবং তারা উঠতেছিল সিঁড়ি দিয়ে, আমরা আওয়াজ পাচ্ছিলাম, সেই জন্য দৌড়ে তাদেরকে ধাওয়া দিই আবার আমার সাথে যারা ছিল, তখন তারা ধাওয়া খেয়ে চলে যায়। এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট যেটা হলো, আমার সাথে 2-3 জন ছিল। আমাদের সেদিন শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি ছিল যে শান্তা ফারজানা মোমেন মেহেদিকে গ্রেফতারের দাবিতে আমরা অনশনে বসবো। তো আমরা যখন প্রেস ক্লাবের দিক দিয়ে আসি তখন নিউজ আসলো যে ওরা আজকে আবার এখানে আমাদেরকে গালাগালি করবে, প্রোগ্রাম করবে, মশাল মিছিল করবে। আমি শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং সহযোদ্ধাদের জানাই, তারা বলছে আসতে কিছুটা সময় লাগবে, যেহেতু তাদের প্রোগ্রামও 7টা শুরু হয়ে গেছে। সেদিন 4 আগস্ট, ওই দিন জ্যাম ছিল, কারণ 5 আগস্ট গভর্নমেন্ট বন্ধ, প্রচুর জ্যাম ঢাকা শহরে, আপনি খেয়াল করবেন। 7টায় তাদের প্রোগ্রাম, তো তারা আসতে একটু বিলম্ব করে ফেলে। তো আমি তাদের দাঁড়িয়ে গল্পগুলো শুনতেছিলাম। ঠিক সেই মুহূর্তে মানে এক পর্যায়ে প্রধানমন্ত্রীকে আবার গালাগালি, শফিকুর রহমান জামাতের আমিরকে গালাগালি, নাহিদ ইসলামকে গালাগালি, শহীদ আবু সাইদকে আবার প্রকাশ্যে আমার সামনে, এতদিন দেখছি অনলাইনে, আমার সামনে। তখন আমি ঝাঁপায়ে পড়ি তাদের উপরে। তারা 15-20 জন ছিল আর আমি একা। তখন তাদের সাথে আমি আমার আল্লাহ তাআলার রহমতে আমার যতটুকু শক্তি আছে আমি তাদেরকে প্রতিহত চেষ্টা করি। যেহেতু ইসলাম নিয়ে বিরোধী করছে, সেখানে আমাকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। আমি প্রতিবাদ করি অনেকক্ষণ, যতক্ষণ পেরেছি। তাদের অনেকে আহত হয়। এর পরবর্তীতে তারা আমার মাথায় আঘাত করে আমাকে মাটিতে ফেলে দেয়, এবং মাটিতে যখন ফেলে দেয় তখন এক পর্যায়ে শান্তা ফারজানা, তার হাতে স্টিক ছিল, সেই স্টিক দিয়ে আমাকে অসংখ্য আঘাত করে, কিন্তু আমি সেটা ব্যথা পাই নাই। আমি বলছি, এবং আমি মোটেও মানে আমি দুঃখ পাচ্ছি না। আমি যদি আমাকে মেরে ফেলতো আমার বিন্দু পরিমাণে আফসোস থাকতো না। আমি এটা বলতে পারতাম হাসতে হাসতে যে আমার শহীদ পরিবার দেখতে পারবে যে না, আমি তাদের জন্য হলেও লড়াই করেছি, সংগ্রাম করেছি। তো এখন অনেকে বলতে পারে যে আশেপাশে কেউ ছিল না, ছিল, তাদের নিষিদ্ধ সংগঠনের কর্মীরা ছিল। আর অনেকে বলে যে তোমার পাশে কি বাংলাদেশের অন্য কেউ নাই? হ্যাঁ, বাংলাদেশের সবাই আমার জন্য দোয়া করছে, সবাই আমার পাশে আছে, কিন্তু তারা তো সারাক্ষণিক আমার পিছনে থাকবে না, তাই না? তার পরবর্তীতে আমি যখন ঢাকা মেডিকেল কলেজ যাই, আমার সহযোদ্ধারা যখন নিয়ে যায় আমাকে ট্রিটমেন্টের জন্য, তখন তারা আবার ঢাকা মেডিকেল কলেজে আসে। তখন দেখেছেন বাংলাদেশের ছাত্র জনতা, বিভিন্ন জুলাই কেন্দ্রিক সংগঠন, জামায়াতে ইসলামী, বিএমপি, এনসিপি, যত সংগঠন আছে সবাই কিন্তু সেই থানায়
ঢাকা মেডিকেল কলেজে চলে গেছে এবং তাদেরকে সেখানেও গণধোলাই দিয়েছে এবং সর্বশেষ পুলিশে সোপর্দ করেছে। এটা ছিল মেইন স্টোরি আর কি। ফারজানা শান্তা এবং মমিন মেহেদি নামে দুইজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু তারা ধারাবাহিকভাবে যেসব বক্তব্য দিয়ে যাচ্ছিল সেই ব্যাপারে সরকার কোনো ব্যবস্থা নেয়নি কেন? এখন দেখেন, আমি তো আগেই বলেছি যে সরকারের একটা অংশ এখনও মানে সরকার তো ধরেন যাদেরকে আমরা ভোট দিয়েছি তারা, বাট আসলে তারা তো আর রাষ্ট্র পরিচালনা করে না, তারা অর্ডার দেয়। কিন্তু সেইখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, যেমন পুলিশ অফিসারদের মধ্যে যদি বলি, বা হচ্ছে অন্য অন্য কর্মকর্তা কর্মচারী যারা এগুলো টেক কেয়ার করে সিনিয়র অফিসারদেরকে জানানোর কথা বা আমাদের এমপি মন্ত্রী স্যারদেরকে জানানোর কথা, কিন্তু তারা সেগুলো স্যারদের নলেজে আমার কাছে মনে হয় যথাযথভাবে পৌঁছায় না, যার জন্য তারা বারবার পার পেয়ে যায় এবং একটা অংশ তাদেরকে সহযোগিতা করে। আর যদি সহযোগিতা না করতো তাহলে তারা কিভাবে প্রকাশ্যে এখনো পর্যন্ত প্রোগ্রাম করে।